নর্মদে হাট গত পর্বে আমরা আলোচনা করেছি নর্মদা মায়ের পরিক্রমার পথে মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কী কী সামগ্রী নিতে হবে বিস্তৃত এই পর্বে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, একটি শক্তপোক্ত ব্যাগ সাথে নিতে হবে। এই ব্যাগটি ওজন সামগ্রিকভাবে 800 গ্রাম থেকে 1 কেজির মধ্যে হওয়া বাঞ্ছনীয়। এর বেশি যেন কোনো মতেই না হয়, তাহলে টানতে পারবেন না। তো মজবুত ট্রেকিং ব্যাগ ইত্যাদি বা হাইকিং ব্যাগ এগুলো মোটামুটি 1 কেজির উপরে বেশি পাওয়া যায়, তবে 1 কেজির উপরে নেবেন না আপনি। মোটামুটি ওজন যাতে 800 গ্রামের মধ্যে থাকে এইটাই চেষ্টা করবেন। ব্যাগের ভলিউম 10 লিটার 12 লিটার 20 লিটারের মধ্যে হলে ভালো, খুব বেশি বড় নয়। 20 লিটার 25-30 লিটার এর মধ্যে হলে যথেষ্ট। আর তবে এইরকম ভলিউম উল্লেখ করে ব্যাগ পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আপনার সুবিধা মতো নেবেন। ওজন যদি 1 কেজির মধ্যে থাকে তাহলে আপনি 1 কেজির মধ্যে যে কোনো ব্যাগ নেবেন, সেটাই ঠিক আছে। এমনভাবে নেবেন তার মধ্যে একটা ছোটোখাটো কম্বলের চেপে চুপে ঢোকানো যাবে, 2টো জামা, একটা গেঞ্জি, পাতলা জামা সুতির, সবই সুতির, 2টি খোলা লুঙ্গি, 2টি আন্ডারওয়্যার। ওই ধুতির সঙ্গে যে আন্ডারওয়্যার আমাদের বাঙালিরা পরা হয় ওইগুলো ভালো, পাতলা, সহজে শুকিয়ে যায়। আচ্ছা, গায়ে দেওয়ার চাদর বা একটা ফুল হাতা হালকা সুতির ওই উলি কটন টাইপের সোয়েটার যদি পাওয়া যায় সাদা রঙের, সেটাও নেওয়া যায়, কারণ শীতকালে মারাত্মক ঠান্ডা পড়ে, দরকার হবে। আর আশ্রমে আপনি কম্বল পেয়ে যাবেন রাত্রেবেলা শোয়ার জন্য। একটি ওই স্টাইরোফোম বা ওই জাতীয়, স্টাইরোফোম না কি বলে, ওই ফোমের গদি পাওয়া যায়, যে ওজন খুবই কম, 100 গ্রামেরও কম, একটা 2.5 ফুট বাই 6 ফুট এরকম। বা ওই যে পাতলা মাদুর হয়, সিনথেটিক মাদুর, সিঙ্গেল মাদুর একটা, আমি যেমন ওই সিঙ্গেল মাদুর একটা আর একটা ফোম, 2টো নিয়েছিলাম। তো এগুলো মিলিয়ে ওর ওজন ম্যাক্সিমাম সব মিলিয়ে 200 গ্রাম, তার বেশি হওয়া উচিত না। কারণ অনেক জায়গায় আপনি আশ্রমে অধিক জনসমাগম হয়ে গেলে আপনাকে বাইরে শুতে হতে পারে, গাছতলায় শুতে হতে পারে বিভিন্ন জায়গায়, বা ধুলোর উপরে শুতে হতে পারে, এইগুলো দরকার হবে। এবার আসি দণ্ড। বাঁশের দণ্ড ভালো। অনেকে বলেন সাধু সন্তরা নাকি 7 গাঁটওয়ালা বাঁশের লাঠি ব্যবহার করে। আর নর্মদা মায়ের জন্ম হয়েছিল বেনুবনে, তাই বাঁশের একটা আলাদা গুরুত্ব আছে। অনেকে এটাকে পবিত্র জ্ঞান করে। মায়ের জন্মই বাঁশের বেনুবনের গোড়া থেকে। তো এই তার স্মৃতিও জাগিয়ে দেয়, এখানে মায়ের জন্ম, সেই জিনিসই আমার হাতে আছে। তো মজবুত হওয়া চাই, শক্ত হওয়া চাই। উচ্চতা আপনার হাইটের থেকে বেশি কোনো মতেই যেন না হয়, বরঞ্চ একটু কম থাকলেই ভালো। ওজনটি খেয়াল রাখবেন, খুব ভারী না হয়ে যায়, আবার এমন ফ্যান্সি না হয়ে যায় যে মাটিতে টুকরো আঘাত লাগলো বা পড়ে গেল, ফেটে গেল, এমন না হয়। দণ্ড। কমণ্ডলু, আমার কমণ্ডলিটা 2 লিটার জল ধরতো, তা ভারী, এবং ডান্ডাটি ছিল খুব সরু। তো ওই ডান্ডাটি কন্টিনিউয়াস এই 2 লিটার বা 1.5 লিটার জল ভর্তি করে আমি যখন চলতে আমার বাঁ হাতের কড়ে আঙুলে ক্ষত হয়েছিল। ক্ষত মানে কী ধরনের ক্ষত? এটা ওই ভিতরে যে টেন্ডন থাকে, ট্রিগার ফিঙ্গার বলে, সেটা হয়েছিল। সে কষ্টে এখনও ভুগছি, তবে অনেকটা সেরে উঠেছে এখন। তো আপনারা যদি, আমার পাত্রটা অনেক কাজে ব্যবহার হতো, যেমন ওটাতে রান্নাও করতাম, শৌচকর্মে আমাদের বাঙালিদের বেশি জল লাগে। তো আমার এই বড় জলপাত্র হওয়াতে ওইটা নিয়ে অনেক সময় জঙ্গলে যেতে হতো। তো অনেকে আবার এটা পছন্দ করেন না, যে কমণ্ডলু পবিত্র জল থাকবে, পানীয় জল, এটা আবার শৌচকর্মে ব্যবহার করব। তো সেক্ষেত্রে আপনি এক কাজ করুন, যে 1 লিটারের কাছাকাছি জলপাত্র নিন, ওজন কম হবে, তাতে 700 ml মতো জল নিয়ে আপনি চলবেন, ওই জল পান করবেন এবং ওই ধরনের ভালো কাজে ব্যবহার করবেন।
আর শৌচকর্মের জন্য একটা 2 লিটার বা 1.5 লিটারের একটা খালি প্লাস্টিকের বোতল তার গলায় দড়ি বেঁধে ব্যাগের সঙ্গে ঝুলিয়ে নিয়ে যাবেন। দেখতে একটু অড মনে হবে প্রথম দিকে, পরে দেখবেন যে এইটাই সব থেকে কাজের। হ্যাঁ, ওটা খালি ওই শৌচকর্মে যাওয়ার আগে ওই বোতলটা পুরো জল ভরে করে গেলেন, তাহলে বাঙালি হিসেবে আপনাকে আর বিড়ম্বনায় পড়তে হবে না। মহারাষ্ট্র বা অন্য অন্য জায়গার যারা অল্প জলের স্থানে অনেকে বাস করেন বা যারা পরিক্রমা করেন, তাদের 500-700 ml জলে কাজ হয়ে যায়। কিন্তু বাঙালিরা পারবেন না, কারণ বাঙালিদের শৌচকর্মে অনেক জল লাগে। এই হচ্ছে কমণ্ডলু। আর এছাড়া আর একটা এক্সট্রা জলপাত্র লাগবেন, তার সাইজ এই 1/2 লিটার থেকে 700 ml থাকবে। এটা ব্যাগের মধ্যে বোতলটা থাকবে। যখন দীর্ঘ পথ জল পাবেন না, জানতে পাচ্ছেন যে আগামী রাস্তাটা আপনাকে ভয়ঙ্কর জায়গা দিয়ে যেতে হবে, সেসব জায়গায় ওই পাত্রটা ভরে নিয়ে রওনা হবে। আর যেখানে মায়ের তীর দিয়ে যাচ্ছেন সেখানে বেশি জল সাথে রাখার দরকার নেই, সে তো পরিষ্কার স্বচ্ছ জলের ধারা, আপনি যখন খুশি মায়ের জল ভরে নিয়ে পান করছেন। তো এই হচ্ছে জলের বিষয়টা। দণ্ড হলো, ব্যাগ হলো, কমণ্ডলু হলো, জলের বোতল হলো। এইবার হচ্ছে একটা ছুরি, ছোট ছুরি কী জন্য দরকার হয়? যারা নিজে সদাব্রতে অংশগ্রহণ করবেন, নিজেরা নিজেদের ভোজন সামগ্রী ভিক্ষা অন্য 2-1 দিন কাটাবেন, তখন এই সবজি কাটার জন্য একটা ছোট ছুরি, সে আপনি স্থানীয় যেখান থেকে ভিক্ষা নিচ্ছেন তাদের ওখানে বসে তাদের থেকে নিয়েও কাটতে পারেন, তবে নিজের একটা ছুরি থাকলে সব থেকে ভালো। আমার একটা ছোট্ট ছুরি, আর ছুরিটি এমনভাবে নেবেন, একটা আলাদা খাপ তৈরি করে নেবেন যাতে ফলাটি সে খাপের মধ্যে খুব সতর্কভাবে রাখা থাকে, মানে তা থেকে আপনার ব্যাগ বা অন্যের কোনো কেটে পেটে যাওয়ার ভয় না থাকে। আমি একটা সুন্দর শক্ত কাগজের খাপ বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ফলাটি রাখা থাকবে। তারপরে একটি ছোট্ট দড়ি, হ্যাঁ এই দড়িটি আমি যে কোনো জায়গায় বেড়াতে যাই সাথে একটি দড়ি রাখি। এই 10-15 ফুট 20 ফুট এরকম লম্বা থাকে, কখনো 2 ভাঁজ করে, কখনো 1 ভাঁজ টানা মেলার জন্য। হ্যাঁ, তো এটা কি সুবিধা হয়, এটা পাতলা জিনিস, হয়তো 10-15 গ্রাম কি 20 গ্রাম ওজন হবে, পাতলা পাতি কাছি বলে। হ্যাঁ, তো এই বেড়া টেড়া বাঁধার কাজে এই নাইলনের এই টাইপের পাতি কাছি ব্যবহার হয়। ওটা হালকা এবং মজবুত, ও 6-7 মাস অনায়াসে টিকে যাবে, কি 1 বছর 2 বছর। তো এই জিনিসপত্র আপনার সাথে তো কিছু জিনিস থাকবে। সব জায়গায় তো আপনি মেলার সুযোগ পাবেন না, বনে জঙ্গলে যাচ্ছেন, রাস্তার ধারে দিলেন, অথবা 2টো গাছের ডালে আপনি বেঁধে টানা টাঙিয়ে নিলেন, তাতে দিলেন। আশ্রমে গিয়ে মেলার জায়গা পাচ্ছেন না, একটা টাঙা বেঁধে নিলেন, তাতে টাঙিয়ে দিলেন। আবার আপনার কাপড় শুকিয়ে গেল, গুটিয়ে নিয়ে ব্যাগে ভরে নিলেন। ছোট দড়ি, এবার দড়ি কাজটা আরও অনেক কাজে এটা ব্যবহার করা যায়। কোনো ব্যাগের গিট ছিঁড়ে গেল, এই দড়ি দিয়ে বেঁধে আপনি ঝুলিয়ে নিলেন, হ্যাঁ কেটে, ইত্যাদি ইত্যাদি বহু কাজে। অনেকে সেলাইয়ের জন্য সুতো নিয়ে যায়, তবে অনেকে পরিক্রমা পথে ব্যাগ ছিঁড়ে গেলে অনেক জায়গায় গ্রামবাসীরা বা অনেক জায়গায় ফ্রিতে এসে আপনাকে এই ব্যাগ ট্যাগ ইত্যাদি পরিক্রমা দিয়ে তারা সেলাই করে দেয়। তো এসব সামগ্রী বাড়ালে অনেক বাড়ে, আর কিছু না, ন্যাংটা ফকিরের আর সামগ্রীর কি দরকার, এরকমও হয়। তবে সবটাই আপনার মানসিকতা, মানসিক কাঠিন্য, দৃঢ়তা, মায়ের প্রতি অবিচল ভক্তি, এইগুলোর উপরে সব জিনিসগুলো নির্ভর করছে। তারপরে একটি ডায়েরি, একটি ছোট্ট ব্যক্তিগত ডায়েরি রাখবেন, পথের বিবরণ, ধর্মস্থান, বিশিষ্ট ঘটনা ইত্যাদি লিখবেন। ডট পেন ডায়েরি এটা রাখবেন। আরেকটি পাতলা একটা খাতা রাখবেন। এই খাতাটি হচ্ছে যেসব আশ্রমে যাবেন তাদের স্বাক্ষর, সিল, তারা দিয়ে দেবে। সেখানে আপনি তারিখ দিয়ে, সেখানে কখন অন্ন গ্রহণ করেছেন বা কী বালভোগ নিয়েছেন ইত্যাদি লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে ওইটি আপনার একটা স্মৃতি হিসেবে থাকবে। আপনি পরিক্রমা করেছেন কি না, অনেকে যদি জিজ্ঞাসা করে খাতাটি দেখিয়ে দেবেন যে বাবা এইসব জায়গা আমি কিন্তু দর্শন করেছি, হ্যাঁ এখানে আমি রাত্রি যাপন করেছি, ভালো লাগবে আপনার। তাহলে ওই সিলের জন্য অনেকে সিল অনেক বড় বড়, তা ব্যক্তিগত ডায়েরিতে এই সিল ভরলে দেখা গেল ডায়েরি আপনার ভরে গেল 2 দিন। তো এর জন্য একটা পাতলা চটি খাতা রাখলে ভালো। পরিচয়পত্র,
পরিচয়পত্র হিসেবে নেবেন আধার কার্ড আর 2 কপি ফটো, আধার কার্ডের 1-2টি জেরক্স। প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, কখনো কখনো আমার প্রয়োজন হয়েছে, অনেকে দেখতে চান। আচ্ছা, আর যদি কোনো বড় আশ্রম থেকে আপনি যাত্রা করেন, যেমন ধরুন ওঙ্কারেশ্বর, মহেশ্বর, নর্মদাপুরম বা মাইকিবাগিয়া, এইসব জায়গা থেকে একটা পরিচয়পত্র তাদের জানাবেন আশ্রমের যে বাবা একটা পরিচয়পত্র বানিয়ে দিতে হবে। তো তারা বানিয়ে দেবে, সেখানে আপনার ফটো সেটে আপনি কবে রওনা হচ্ছেন পরিক্রমায়, হ্যাঁ, কোথা থেকে এসছেন, নাম, ঠিকানা, স্থানীয় ঠিকানা, বাবার নাম ইত্যাদি, আধার নম্বর ইত্যাদি সেখানে লিখে দিয়ে তারা সই মেরে সিল দিয়ে দেবে। তো এটি কিন্তু জরুরি, হ্যাঁ, আপনার কাছে একটা পরিচয়পত্র। এটা আপনি আপনার নিজের গ্রাম পঞ্চায়েত থেকে নিয়েও বেরোতে পারেন, কোনো অসুবিধা নেই, যে এই ব্যক্তিটি আমার পরিচিত, আমাদের এখান থেকে ইনি রওনা হচ্ছেন, পরিক্রমায় যাবেন, নর্মদা পরিক্রমা, এত তারিখে ইনি যাত্রা বাড়ি থেকে শুরু করছেন ইত্যাদি। তারপরে এই গেল পরিচয়পত্র, ছবি, খাতা, ডায়েরি, ডট পেন, হলো। এইবার হচ্ছে পূজার সামগ্রী। মহারাষ্ট্রটা দেখেছি এ ব্যাপারে অনেক সচেতন। তারা একটা প্লাস্টিকের ওই চৌকো, এই 3 ইঞ্চি 4 ইঞ্চি হাইট এরকম একটা প্লাস্টিকের একটা কৌটো রাখেন। তো তার ভিতরে পূজন সামগ্রী, তার মধ্যে মায়ের একটি ফটো, ওই যে নর্মদা মা বসে আছেন পদ্ম ফুলের উপরে, পদ্ম ফুলটি রাখা আছে একটি কুমিরের পিঠের উপরে। এই ফটোটা সর্বত্রই পরিচিত, হ্যাঁ, লাল শাড়ি পরা মা, হ্যাঁ। তো এই ফটোটি আপনি বাড়ি থেকে যদি প্লাস্টিক ল্যামিনেশন করে ওই 4 ইঞ্চি 5 ইঞ্চির মধ্যে সাইজের একটি নিয়ে রাখেন, জলে পড়বে না। তবে কাঁচের কভার দেওয়া ফটো না নেওয়াই ভালো, কারণ আমার কাঁচের কভার দেওয়া ফটো নিয়েছিলাম, অমরকণ্টক থেকে কিনেছিলাম। তো সেটি এক পাহাড়ের উপরে আছাড় খেয়ে সেই কাঁচটি ভেঙে গেছিলো, এবং গোটা রাস্তা মায়ের ওই ভেঙে যাওয়া ফটোটি নিয়েই আমাকে বহন করতে হয়েছে। তো এটা বাঞ্ছনীয় নয়। তো আপনি বাড়ি থেকে ল্যামিনেশন করা নর্মদা মায়ের একটি ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, সাথে আর পূজন সামগ্রী সকলে ব্যবহার করে একটি ছোট দ্বীপ, প্রদীপ, পিতলের প্রদীপ, ছোট্ট। আর প্রদীপটি এমন হওয়া উচিত যে তার একটা হ্যান্ডেল থাকবে, তা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ডেল ধরে আরতি করতে পারবেন। আর প্রদীপের ভিতরে দেওয়ার জন্য তুলোর বল কিনতে পাওয়া যায়, এটা পরিক্রমা পথে এইগুলো খুব সহজে পাওয়া যায়। এটা আপনি যেখান থেকে পরিক্রমা শুরু করছেন সেখান থেকে পেয়ে যাবেন। আর এই বলগুলো জ্বালানি হিসেবে আপনি ছোট্ট ঘিয়ের শিশি রাখবেন, ফুরিয়ে গেলে দোকান থেকে কিনে নেবেন। বিভিন্ন দামের বিশুদ্ধ গাওয়া ঘি পাওয়া যায় পরিক্রমা পথে। আমি আগুন থেকে ভয় পেতাম, কারণ আমি দেখেছি যে এক পরিক্রমাকারীর অসাবধানতায় আশ্রমে আগুন ধরে গেছে, অন্যের ক্ষতি হয়েছে। তো আপনার আগুন থেকে, পূজার থেকে করার সময় অসতর্কতায় দীর্ঘ পথে হতেই পারে। তা আমি আগুন একদমই জ্বালতাম না, এই আরতি আমি করতাম না। মায়ের পূজা স্তব পাঠ করতাম আর ওই ধূপবাতি জ্বালতাম, তাও খুব সাবধানে, দূরত্ব রেখে, বিছানার উপরে মোটেই না। তো সতর্কতা মানবে। আর নিজের যে ভোজনের যে থালা যেটি নেবেন, সেইটার উপরেও আপনি এই পূজার সামগ্রীগুলো রাখতে পারেন তখনকার মতো পূজা করার সময়। তাহলে এইগুলো হলো। আর পূজন সামগ্রীটা সাধারণত পিঠের ব্যাগে না রেখে আমি রাখতাম আমার সামনে একটি ব্যাগ রাখতাম তার মধ্যে। তো এটাতে কী হতো, একটু ওজন বেশি হতো। তো পিঠ ব্যাগের মধ্যেও আপনি উপরের অংশে রাখতে পারেন। তো পিঠ ব্যাগে অনেক সময় জুতা ঝোলাতে হতো, সেই জন্যে আমি এই মায়ের সামগ্রীগুলো এই সামনে রাখতাম, বুকের কাছে। তো এই গেল। এছাড়া একটি থালা বললাম, কানা উঁচু থালা হলে ভালো। অনেকে চওড়া খুব বড় খোপওয়ালা থালা ব্যবহার করে, কিন্তু খোপওয়ালা থালা মাজতে অসুবিধা, আর খোপগুলো এতই ছোট হয় তার মধ্যে বিভিন্ন রকম ভোজ্য বস্তু রাখা মুশকিল হয়ে যায়। বরঞ্চ ছোটো আকৃতির থালা, একটু কানা উঁচু,
এতে যাই দিল দিল প্রসাদ সব একসঙ্গে নিয়ে নিলেন, কি আছে, হ্যাঁ সব একসঙ্গে ঘেঁটে খেয়ে নেবেন, সব তো এক জায়গায়। যখন আপনি রোজ 20 কিলোমিটার হাঁটছেন তখন কোন খাবারের কী স্বাদ আলাদা করে বোঝার কোনো দরকার হয় না, পেটের মধ্যে ঢোকানো নিয়েই কথা। হ্যাঁ, তারপর ভরপুর জলপান আর ঘুম, এই তবে ব্যক্তিগত বিষয়। আরেকটা জিনিস, এই 1 লিটারের মতো ভোজন পাত্র নিলে আপনি যদি রান্না করায় আগ্রহী হন তাহলে একটি ওই অ্যালুমিনিয়ামের আলাদা একটি বড় সড়ো বাটি, হ্যাঁ ছোটো হাতলওয়ালা বা কানা মটকানো বাটি, যে কানা ধরে নামাতে পারবেন, এরকম হলে আপনি পথে এতে এই মাটির উনুন পাথরের উপরে বসিয়ে আপনি রান্না করতে পারবেন এবং সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। আর এটাতে যদি কোনো ভিজিয়ে কিছু খেতে হয়, রান্নার সময় সবজি কাটা বা ইত্যাদি নানা কাজে এটা ব্যবহার করা যায়। কয়েকটি প্লাস্টিকের প্যাকেটও রাখবেন সাথে, যেটা শব্দ হয় না, এরকম নরম প্লাস্টিক। বিভিন্ন সামগ্রী কেউ যদি দান দক্ষিণা করে সেগুলো রাখার জন্য, ফল দিল কেউ, কিছু সবজি দিল, কিছু চাল দিল, এসব। তবে ওই একটাই কথা, সাধু মানুষের কিছুই দরকার হয় না, সব নিজের মানসিক বলের উপরে সব কিছু। আচ্ছা, মোটামুটি সামগ্রী নিয়ে, হ্যাঁ অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কত টাকা রাখবো? দেখুন, এই পরিক্রমাকালে এক টাকাও কিন্তু লাগে না। আমি যথেষ্ট পরিমাণ অর্থ নিয়েছিলাম, হ্যাঁ তার একটা কারণ ছিল, আমার ইচ্ছাই ছিল আমি যাওয়ার পথে পথে যারা ভিক্ষার্থী, ভিক্ষা চাইছেন, বা অনেক আশ্রম বা অনেক কন্যা পূজন ইত্যাদি, তাদের দান করব কিছু কিছু, যেখানে যেমন সামর্থ্য, সেই অনুযায়ী কিছু বাড়তি অর্থ নিয়ে গেছিলাম। আপনারা সেরকম করতে পারেন। তবে দীর্ঘ চলার পথে অর্থ না রাখাই ভালো। হ্যাঁ, অর্থ আপনাকে চিন্তায় রাখবে, হ্যাঁ নানা রকম ভয় মনের মধ্যে করে। মোটামুটিভাবে 1000-5 1010 টাকা হলে কি হয়, আপনার ওই পুরোহিত দক্ষিণা, নদী পারাপারের ব্যয়, বা কখনো কোনো কিছু পাচ্ছেন না, কোনো দোকান থেকে কিছু কিনে খেতে হলো, এসব কাজে, বা আপনি যে ট্রেনে করে ফিরবেন, বা যেখান থেকে পরিক্রমা করেছেন সেখান থেকে আবার ওঙ্কারেশ্বর যাবেন, বা ইত্যাদি, যে ট্রেন ভাড়া বা ইত্যাদি বাস ভাড়া ইত্যাদি দিতে হতে পারে। তো এই জন্যে সব মিলিয়ে 10,000 টাকা মানে যথেষ্ট। 5,000 টাকাই অনেকে বলে যে এর বেশি রাখার দরকার নেই। পথ চলতে অনেক মানুষ কিছু কিছু আপনাকে দান দক্ষিণা দেবেন, সেগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন, বা অন্যকে প্রয়োজন যার তাকে দান করতে পারেন, যেভাবে খুশি আপনি ব্যবহার করবেন। তো অর্থটাকে এই পরিক্রমা পথে বেশি গুরুত্ব দেবেন না, হ্যাঁ, এবং যতটুকুনি থাকবে সতর্কভাবে রাখবেন, নিজের কাছে রাখবেন, যেন অন্যের উপরে কোনো দায় দোষারোপ আপনাকে না করতে হয়। তো মোটামুটি সামগ্রীর কথা সবটাই বলা হয়ে গেল। এবার বাকিটা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে, ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোন নম্বরে ফোন করে জানবেন। এইবার নর্মদা পথের পরিক্রমা শুরুর কয়েকটি বিধি বলে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের এখনও অবধি জানায়নি, সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে পথের, যাত্রাপথের তীর্থ বিবরণ, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় কদিন তীর্থ নিবাস করার বিধি ইত্যাদির জন্য পুস্তিকা আছে, বড় বড় পুস্তিকা। এগুলো খুব বড় বড় তীর্থস্থানগুলোতে পাবেন, যেমন ধরুন অমরকণ্টক, তারপরে নর্মদাপুরম, তারপরে মহেশ্বর, ওঙ্কারেশ্বর, গুজরাটের কিছু কিছু জায়গা, এইসব জায়গা আপনি পাবেন। তো এখানে কি হবে, আপনি বিবরণ পাবেন, কোথায় কোথায় আপনি থাকবেন, কোথায় কোথায় ভোজন পেতে পারেন, কোথায় কোথায় প্রাচীন তীর্থক্ষেত্র আছে, এই বিবরণ। এটা অবশ্যই একটি কিনে নেবেন রওনা হওয়ার আগে, বা কলকাতায় যদি পান তাও। আর এই বইগুলোতে আবার অনেক সময় নর্মদা মায়ের ভজন কীর্তন, তার আরতি, বিভিন্ন দেবদেবীর পূজার মন্ত্র, শিব পূজার মন্ত্র, বিভিন্ন স্তোত্র, বিভিন্ন বীজ মন্ত্র ইত্যাদি লেখা থাকে, বা এই ধরনের বই আপনি আগে থেকে সংগ্রহ করে নিতে পারেন, বা যেখান থেকে যাত্রা করবেন সেখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন। এটি অবশ্যই সাথে রাখবেন। এবং এতে পরিক্রমার নানা রকম বিধি নিষেধ, কি করা উচিত কি উচিত না, যেসবগুলো বলছি, এর অনেক কিছু আপনার তাতে পেয়ে যাবেন।
আচার আচরণ, এইগুলো বিধি তার মধ্যে দেওয়া আছে। কি করা নিষেধ, আপনার কি উদ্দেশ্য হওয়া উচিত। হ্যাঁ, মায়ের প্রতি ভক্তি, আস্থা, পরিচ্ছন্নতা, অন্যের সঙ্গে বার্তালাপ, কম কথা বলবেন, বাক সংযম করবেন, হ্যাঁ, অন্যকে কাজে সাহায্য করবেন, আশ্রমে সাহায্য করবেন, কাজে অংশগ্রহণ করবেন, এসব নানা সব উপদেশ তাতে থাকে। এই বইটি কিন্তু ভ্রমণ পুস্তিকা বা পরিক্রমা পুস্তিকা জোগাড় করে নিতে হবে। ভ্রমণে এই পরিক্রমা শুরুর আগে একটি জল পাত্র লাগে, যেটা নর্মদা মায়ের জল আপনি নেবেন। এই 100 ml সাইজের এইরকম প্লাস্টিকের গোল বোতল একটা পাওয়া যায়, খুব শক্তপোক্ত। এটা এই বোতলটি আবার আমি দেখেছি ওঙ্কারেশ্বরেই ভালো পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, সব জায়গায় বড় বড়। তা আমার বোতলটা যথারীতি বড় ছিল, প্রায় 250 ml জল। তো 6-7 মাস এই 250 ml জল প্রচণ্ড ভারী হয়ে যায়। হ্যাঁ, তো এটি ছোট বোতল, আপনি বাড়ি থেকে ওই রকম নতুন বোতল যদি আপনি শিশি যদি কিনে নিয়ে যান, তো সেইটা থেকেই নর্মদা মায়ের জল, আপনি বাড়ি ফেরার সময় নর্মদা মায়ের জল যদি বাড়তি আনতে চান, তখন একটা বড় টব কিনে তাতে ভরে নিয়ে আসবে, অসুবিধা নেই। তো আমি যদি আসার সময় 2-3 পাত্র জল এনেছিলাম, বিভিন্ন সঙ্গমের বা ইত্যাদি, সেসব আলাদা বাড়তি বহন করতে হয়েছিল, অসুবিধা নেই। কিন্তু যাওয়ার পরিক্রমার জন্য যে জলের বোতল ছোট রাখা বাঞ্ছনীয়। তাতে কি হবে, এই জলটা পড়ে যাবে না, নষ্ট হবে না, এটা তো আর খোলার প্রয়োজন খুব একটা নেই। তো এটাকে একটা লাল চুনুরি মুড়িয়ে নেবেন। এইটাই মায়ের স্বরূপ, মায়ের জল। এইটাকেই রোজ পূজা, সকাল সন্ধ্যা পূজা করবেন, দর্শন করবেন, আর খুব সতর্কতার সঙ্গে রাখবেন যাতে এটি কোনো রকমভাবে নষ্ট না হয় বা হারিয়ে না যায়, না পড়ে না যায়। এইটি আপনার পরিক্রমা পথে সর্বস্ব। তো জলপাত্র এটা বাড়ি থেকে নিয়ে গেলে ভালো, আর নয় বড় স্থান হলে সেখান থেকে 1-2 দিন আগে গেলেন, সব সংগ্রহ করে নিন। শোয়ার জন্য একটি ম্যাট, ওই ফোমের ম্যাট, আপনারা ছবিতে দেখবেন অনেক ভিডিও। আর এর সাথে আপনি পাতলা একটা মাদুর, ওই সিনথেটিক মাদুর ফোল্ড করা যায়, ফোল্ড করে গুলিয়ে নেওয়া যায়, অল্প ওজন, 200 গ্রাম 250 গ্রামের মধ্যে হওয়া দরকার, তার বেশি নয়। অনেক জায়গায় স্যাঁতসেঁতে জায়গা, কাদার উপরে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়, মন্দিরে, খোলা মন্দিরে শুতে হতে পারে। তো এই জন্য এই সাথে নিজের এই জিনিসটা রাখতে হবে। বিছানার জন্য উপরে কি বিছালেন না বিছালেন, একটা আপনার কম্বলটি বিছিয়ে নিতে পারেন, বা একটা পাতলা একটা চাদরও নিতে পারেন সাথে, ইত্যাদি। পোশাক সামগ্রী, জলপাত্র সব মিলিয়ে ওজন 8 থেকে 10 কেজির উপরে হলে আপনার চলা মুশকিল হবে। এইটা ওজন বাড়ি থেকে করে নিতে হবে। যেদিন পরিক্রমা শুরু করবেন সেদিন নিয়ম কি, কোনো একটি নর্মদা ঘাট থেকে আপনি পরিক্রমা শুরু করবেন, পারলে দক্ষিণ তীর থেকে, কারণ মাকে ডান হাতে রেখে পরিক্রমা করাটাই বিধি। তো দক্ষিণ তীর ধরে পশ্চিম দিকে যাবেন, তো এতে আপনার মা ডান দিকে থাকবে। তো উত্তর তীর ধরেও যদি শুরু করেন, তাহলে আপনাকে পূর্ব দিকে যেতে হবে, মা ডান দিকে থাকবে। যেখান থেকেই শুরু করুন না করেন, সেখান থেকে মায়ের জল ওই শিশিতে ভরবেন। সেটা কি খুব সুন্দর করে শক্ত করে এঁটে নিয়ে মজবুত করে করবেন। আপনার দণ্ডটি নর্মদা মায়ের জলে ভিজিয়ে নেবেন, জলপাত্রটি নর্মদা মায়ের জলে পরিপূর্ণ করে নেবেন। মায়ের উদ্দেশ্যে হাত জোড় করে শপথ করবেন যে, মা, আমি তো সাধন ভজন পূজন কিছুই জানি না, তোমার পরিক্রমার পথে আজ থেকে রওনা হলাম। আমি পায়ে হেঁটে পরিক্রমা করব, কি বাহনে পরিক্রমা করব, আনুমানিক সময় তোমার কতটা, অনেকে সময়টা উল্লেখ করে না, কারণ কতদিন লাগবে সে তো জানে না। আমি তোমাকে পূর্ণ প্রদক্ষিণ করব, এই শপথ গ্রহণ করে আজকের এখান থেকে তুমি আমাকে তোমার পরিক্রমা তুমি সম্পন্ন করিয়ে নিও। এই হচ্ছে সোজা আপনার নিজের মাতৃভাষায় মায়ের উদ্দেশ্যে এটি ধূপ জেলে। আর হচ্ছে এখানে একটু কড়াই ভোগ নিবেদন করতে হয়। কড়াই ভোগটা কি, আপনি এটি ছোট মাটির খুলি বা কারুর কাছ থেকে একটা পাতলা পাত্র, বা আপনি যে সাথে যে গামলাটি নিয়েছেন তার মধ্যে
অল্প একটু আটা, 2-4 ফোঁটা ঘি আর অল্প কিছু চিনি দিয়ে ওটা নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেবেন। এইটি কড়াই ভোগ, হ্যাঁ, সহজ সরল। এটাতেই মা তৃপ্ত হয়ে যান। এটি নর্মদার জলে সমর্পণ করবেন। আর আপনার আশেপাশে কেউ থাকলে প্রসাদ আকারে এই মায়ের প্রসাদ হিসেবে তাদের মধ্যে কিছুটা দেবেন। এই আর অনেকে কি করে, যদি ভালো ব্যবস্থা থাকে বা রান্না বান্নায় সে যদি খুব পটু থাকে, তাহলে ওই সুজি দিয়ে, সুজির হালুয়া বা গুঁড়ো গুঁড়ো আকারে, হ্যাঁ, বা বরফি টাইপের এরকম করে, ঘি, কিশমিশ, কাজু ইত্যাদি দিয়ে। পুরোহিতরা অনেক কিছু দাবি করে, হ্যাঁ, অনেক কিছু এত আরে পরিক্রমাকারী আপনি ওই স্রেফ আটা, তার সঙ্গে একটু চিনি আর 2-1 ফোঁটা ঘি দিয়ে নেড়ে চেড়ে ওটা একটু সুন্দর একটা সুগন্ধ বেরোবে, ভাজা ভাজা হয়ে যাবে, ওইটাই কড়াই ভোগ। এই মায়ের প্রসাদ, খাস প্রসাদ, হ্যাঁ, এটা জলে সমর্পণ করতে হয়। তো এই গেল, সবটাই বলা হয়ে গেল। এইবার আপনি জয় মা বলে রওনা হলেন। এইবার চলার পথের কিছু কিছু নিয়মাবলী আপনাদের জানিয়ে রাখি। আগেও বলেছি, প্রতিদিনই বলছি, কিছু কিছু। কম কথা বলবেন, মায়ের চিন্তায় বিভোর থাকবেন। মার সম্বন্ধে যতটুকু জানেন তার উৎস, তিনি কোথা থেকে এসছেন, তিনি সেই আদি কুমারী শক্তি, হ্যাঁ, শিব ঠাকুরের, স্বয়ং শিব ঠাকুরের আদরের কন্যা। এটি সর্বদা মাথায় রাখবেন। যখনই বিপদে পড়বেন মাকে ডাকবেন, হ্যাঁ, যখনই আপনার কষ্ট হবে নর্মদে হর বলে চিৎকার করবেন, কেউ না কেউ এসে আপনাকে সাহায্য করবে। জঙ্গলের পশু আপনার থেকে দূরত্ব বজায় রাখবেন, তাদেরকে আপনার হাতের দণ্ড আর কমণ্ডলুটি দেখিয়ে দেবেন, হ্যাঁ, প্রদর্শন দণ্ডটি আর কমণ্ডলু দেখাতেই তারা চলে যাবে। জঙ্গলি জীবজন্তু বা পোষা জীবজন্তু অকারণে উত্ত্যক্ত করবেন না। কুকুর অনেক আপনাকে আক্রমণ করতে আসবে, ভয় দেখাবেন কিন্তু আঘাত করবেন না। হ্যাঁ, সাপ, হিংস্র সাপ পায়ের কাছে চলে আসছে, কখনো আঘাত করবেন না। তো ইত্যাদি। আরেকটা জিনিস অনেক পরিক্রমাকারীরাই করে, এমনকি বলতে গেলে আমার চোখে পড়েছে পরিক্রমাকারীদের গেরুয়াধারী, এদের প্রায় 90% তারা নেশা করে। হ্যাঁ, কেউ বিড়ি, হ্যাঁ, কেউ খৈনি, হ্যাঁ, কেউ গাঁজা, বেশিরভাগ গাঁজার নেশা, খেয়ে বসেছে তাদের। তো দেখুন, আপনি শিব ঠাকুর নন, শিব ঠাকুর বলছেন এই সমস্ত মাদক দ্রব্য এসব আমার জিনিস, তোমরা এই বিষগুলো সব আমার। আরে সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই হলাহলে পৃথিবী রসাতলে যাচ্ছিল, শিব ঠাকুর নিজে বললেন আমার নিজের শরীরের মধ্যে এটা আমি ঢুকিয়ে নিচ্ছি, যেটা বাইরে থাকলে তোমরা কেউ বাঁচবে না। হ্যাঁ, সে ক্ষমতা তার আছেন একমাত্র। তো এসব বিষ পদার্থগুলো তিনি, তার জিনিস। আপনি বরঞ্চ আপনার নেশার জিনিসগুলো তাকে সমর্পণ করুন, তিনি নিয়ে নিন। যে হে শিবশঙ্কর, দয়া করে আমার এই কদাচার কদভ্যাস এটা আপনি নিন, হ্যাঁ, আমি যেন এই নেশার দাস হাত থেকে মুক্তি পাই। কিন্তু অধিকাংশ শিব ভক্ত, তাদের মধ্যে নানা রকম কুসংস্কার আছে, গাঁজা, চরস ইত্যাদিতে, হ্যাঁ, তারা আসক্ত, বিড়ি টানছে অনবরত। বুঝতে পারবেন তারা বাহ্যিক যতই অঙ্গং করুক, তাদের মধ্যে কিছু নেই, হ্যাঁ, তাদের মধ্যে সে বোধটাই নেই, শিব ঠাকুর কি সে জ্ঞানটাই নেই। সেই অবধূত অবস্থা যখন আসে, তখন খাদ্য বস্তু, হ্যাঁ, ভোজন, হ্যাঁ, ইট কাঠ পাথর, হ্যাঁ, সুখাদ্য, হ্যাঁ, গাঁজা মদ, হ্যাঁ, বিষ, কোনো কিছুই তাদের কাছে যায় আসে না। তাদের সে অবধূত দশা। তো তাদের কথা আলাদা। হ্যাঁ, আজকাল অবধূত আপনি কোথায় পাবেন? অনেকে নামের আগে 1008, 1001, হ্যাঁ, 5010 ইত্যাদি কত রকম সংখ্যা পাবেন। হ্যাঁ, এত বছর অমুক অমুক জায়গায় কাটিয়েছেন, এসবগুলো উপাধি মাত্র, এগুলো তার আসল পরিচয় নয়। তার যে স্বরূপ আত্মা, শুদ্ধ আত্মার অংশ, সে বোধই তার মধ্যে নেয়। তারা নেশা করছে দেখে অনেকে ঘরের নেশা করতে পায় না, যাই নর্মদা মায়ে ঘুরে আসি, এই অনুমতি নিয়ে বাড়ি থেকে আসে, রাস্তায় নেশা করতে করতে চলে। আমিও এরকম অনেক নেশাখোরের সাথে দীর্ঘদিন পথ চলেছি, তাদের মনের ভাব চিন্তা ইত্যাদি সব জেনেছি। তো এই নেশা পথে নেশা ছড়িয়ে আছে,
সর্বত্র, হ্যাঁ, এগুলো এড়িয়ে চলবেন। আপনার কোনো প্রতিবাদ করার দরকার নেই, যে যার পথে চলছে, ধ্বংসের পথে চলছে, হ্যাঁ, ভ্রমণ করছে, মায়ের উপর ছেড়ে দেবেন, নিজে নেশামুক্ত থাকবে। জানেন, এইগুলো মায়ের পথের পরীক্ষা, কখনো কোনো নেশার দ্বারস্থ হবেন না। আর আচরণ কি? আর আচরণ, খাদ্যবস্তু নিজের যে ভোজন থালিটি নিয়ে যাবেন সেইটিতে গ্রহণ করবেন। তাতে কি হবে, আপনি পরিচ্ছন্নভাবে আপনার জিনিসে খাচ্ছেন। অন্যের ব্যবহার করা অন্যের জিনিস, হয়তো বড় থালি, অনেকগুলো খাবার আছে, তো কেউ যদি বলে, তো সবিনয় বললেন, বাবা আমার এই থালাতে অল্প পরিমাণে হয়ে যাবে। আমি এইভাবে এড়িয়ে যেতাম। তবে অনেক জায়গায়, অনেক গৃহস্থ বাড়িতে যারা ভোজন করায় তারা চায় সাধু বাবাকে আমি যত্ন করে, তাদের সেটা রকম আলাদা। গৃহস্থ পরিবারে যখন আপনি ভোজন নেবেন, দেখবেন তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে বাড়ির সবথেকে সুন্দর ভোজন পাত্রে সবথেকে পবিত্রতা নিয়ে, পবিত্র মন নিয়ে আপনাকে আহার করাবে। হয়তো আহার্য দ্রব্য সব জায়গায় সুন্দর সুস্বাদু পাবেন না, কিন্তু তাদের যত্নে কোনো ত্রুটি নেই। তখন সেটা তাদের দেওয়া জিনিসে আপনি ব্যবহার করতে পারেন, কারণ আপনি তো সন্ন্যাসী নয়। আচ্ছা, এই গেল। আচ্ছা, একটি জলের গ্লাস আর একটি চামচ থাকা খুব ভালো। অনেক জায়গায় অনেক গরম জিনিস খেতে হবে, খিচুড়ি টিচুড়ি, একটা চামচ না হলে খুব অসুবিধা। আর জল খাওয়ার জন্য অনেকে একটা জলের গ্লাস রাখে, তাতে চাটা ইত্যাদি খেতে সুবিধা হয়। তো চায়ের জন্য এটা ওই স্টিলের একটা গ্লাস, ছোটো সাইজের, 150 ml 200 ml জল ধরে, এরকম ভালো। এই 150 ml জল ধরলেই হবে। তো এই গেল, এগুলো রাখবেন। এগুলো যেগুলো মনে পড়ছে সেগুলো বলছি, কিন্তু ওই বললাম, যাই নিন, কোনটা প্রায়োরিটি। অনেক জিনিস সংগ্রহ করবেন, ফাইনাল ওজন করার সময় ওজন 8 কেজি থেকে 10 কেজির মধ্যে হচ্ছে, এইভাবে বাড়ি থেকে বেরোবেন, কারণ পথে ওর সঙ্গে আরও যোগ হবে। সুতরাং আমি যেমন 15 কেজি ওজন নিয়ে বেরিয়েছিলাম, পথে আমি বহু মূল্যবান সামগ্রী, হ্যাঁ, রাশি রাশি ওষুধ, হ্যাঁ, দামি ওই কি বলে মোবাইলের যে পাওয়ার ব্যাংক, এই সব অক্লেশে একদম দেখলাম যে না, এটা ওজন বওয়া যাবে না। আমার প্রাথমিকতা পরিক্রমা সব দান করতে করতে চলে গেছিলাম, মানে ওজন একদম সাথে সাথে ঝেড়ে ফেলেছিলাম। আচ্ছা, মায়ের পথে আরেকটা জিনিস খুব পবিত্রতা রাখতে হয়, সেটা হচ্ছে যৌনতা। দেখুন, এই যৌন প্রবৃত্তি মানুষের মধ্যে, বিভিন্ন দৃশ্য, হ্যাঁ, একাকিত্ব, দীর্ঘ পথের বিভিন্ন হতাশা বোধ, যৌনতার বোধ মনে আসতে পারে। তো মায়ের চিন্তায় যদি আপনি বিভোর থাকেন, তাহলে এই যৌনতা বোধ আপনাকে কোনোভাবে আপনাকে পেয়ে বসতে পারবে না। তো শুদ্ধ পবিত্র মন নিয়ে যাতায়াত করবেন, নিজের শরীর সেইভাবে রাখবেন, হ্যাঁ, যাতে আপনার সম্বন্ধে অন্য কারুর মনে, আপনি মায়ের সেবক এইটুকু ধারণা অন্যের মনে স্থান পায়, অন্য কিছু নয়। আচ্ছা, মায়ের পথে মায়েদের সম্বন্ধে খুব একটা শ্রদ্ধার ভাব রাখতে হয়, কারণ নর্মদা মাও এক মা। তো এখানে কুমারী কন্যা মানে অবিবাহিত যারা, তাদের বিশেষ গুরুত্ব আছে। এক সাধু বাবা আমাকে বলেছিলেন, আমার কৌতূহল জেগেছিল, বাবা ওই ছোটো মেয়েটাকে আপনি প্রণাম করলেন কেন? তো বলছে, আরে বাবা তুমি জানো না, ওরাই তো নর্মদা মায়ের আসল স্বরূপ গো। কোনো কুমারী মেয়েকে দেখলে সাথে সাথে মাথা নিচু করে তাকে সম্মান জানাবে, হ্যাঁ, তার সঙ্গে নর্মদে হর বলে কথা বলবে, এটি আপনি করবেন। বয়স্ক মা, বৃদ্ধা মা, অনেক সময় নর্মদা মা অনেককে এই বৃদ্ধা রূপে নির্জন পথে দর্শন দিয়েছেন, ভোজন প্রসাদী করিয়েছেন। বয়স্কদের প্রতি শ্রদ্ধা। আর যারা বিবাহিতা, হ্যাঁ, এই ধরনের অনেক মা আপনার কাছে আসবেন, আপনাকে সেবা করবেন, আপনাকে প্রণাম করবেন, শুধু মায়ের কাছে তার মঙ্গল প্রার্থনা করবেন। হ্যাঁ, আপনি কারুর পা ছুঁয়ে প্রণাম করার দরকার নেই, ঝুঁকে হাত জোড় করে প্রণাম করবেন, তাই যথেষ্ট। তবে অন্যে যদি আপনার পা ছুঁতে চায়, তাহলে তাকে সেই প্রণাম জানবেন যে মাকে করছে সে, আপনি মাকে বহন করে চলেছেন, তাই আপনার মধ্যে মাকে সে প্রণাম করছে, আপনাকে মোটেই নয়। আপনি মোটেই ভাববেন না যে আপনাকে, সুতরাং বাধা দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি কারোর পা ছুঁয়ে প্রণাম করতে যাবেন না,
আপনি শ্রদ্ধা সহকারে দূর থেকে আপনি ঝুঁকে মাটিতে শির ঝুঁকিয়েও প্রণাম করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পা ছুঁয়ে আপনার করার দরকার নেই, কারণ আপনি মায়ের স্বরূপ। এটুকু অহংকার আপনার থাকবে, তাতে কোনো ক্ষতি নাই। বলে আপনার মধ্যেই মা ক্রিয়া করছেন, এই বোধটা আপনার মধ্যে নিয়ে চলতে হয়। তো নেশা বর্জন, হ্যাঁ, কলহ বিতণ্ডা, বাঘ বিতণ্ডার জায়গা অনেক আসবে। আর নর্মদা মায়ের পথে এই ছোট ছোট বাচ্চা বাচ্চা সন্ন্যাসী, তাদের মধ্যে একদম জ্ঞান টনটন করছে, কত যে উপদেশ দেবে। আরে বাবা, আপনি বেরিয়েছেন আপনার জ্ঞান বুদ্ধি নিয়ে, যতটুকু এই পরিক্রমা পথে জ্ঞান বুদ্ধি যোগানোর সেটা মাই যোগাবেন। হ্যাঁ, অন্যের কথার মধ্যে কতটা সারবর্তা আছে মনে মনে বিচার করবেন, করে যতটুকু নেবার সেটুকু নেবেন, বাকিটুকু বর্জন করবেন। যদি দেখেন যে আপনার মতের সঙ্গে মিল হচ্ছে না, তখন আপনি এড়িয়ে যাবেন বা খালি শুনে যাবেন, আপনার কোনো মন্তব্য করার দরকার নেই। কিন্তু বিরূপ মন্তব্য, গালিগালাজ, কলহ বিবাদ একদম করা যাবে না। এ পথে সহ্য করাটাই হচ্ছে এখানে বিধি। তাহলেই মা সমস্ত বিচারের ভার মায়ের পায়। বাবা আছেন, মা আছেন, তারাই দেখবে, তারা সব তো দেখছেন, তারা সব আপনার সাথে সাথে চলছেন, আপনার কোনো চিন্তা নেই। এই বোধটা আপনার মনে গেঁথে নিতে হবে যে আপনি মা থেকে দূরে নেই, বাবা থেকে দূরে নেই, মা বাবা দুজনেই সর্বদা আপনাকে, হ্যাঁ, এই গাছপালা, হ্যাঁ, তৃণলতা, জীবজন্তু সবার মধ্যে থেকে তিনি আপনাকে নজর রেখেছেন। এই বোধ, এই চিন্তা নিয়ে আপনি রওনা হবেন। তো এই দুটি পর্বের মধ্যেই যা আমার বক্তব্য সমস্তটাই বললাম, কিছুই বাদ যায়নি। তাও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে ফোন করবেন। ফোন করার আগে পয়েন্টগুলো আপনারা লিখে নেবেন, কোন কোন বিষয়ে জানতে চান বা কোন কোন বিষয়ে আমাকে জানাতে চান। আমিও তো শিখতে চাই, হ্যাঁ, সে যতদিন বাঁচব, হ্যাঁ, শিক্ষা সম্বন্ধে যখন জানবেন, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া। জন্মের পর থেকে এটা অনবরত, যতক্ষণ না আপনার দৈহিক জীবনে শেষ হচ্ছে ততক্ষণ অবধি এই শিক্ষা চলে, বিভিন্ন রূপে, বিভিন্নভাবে। আপনার চারিদিকে যারা আছেন, এই প্রকৃতি, হ্যাঁ, মানুষজন, জীবজন্তু সবই আপনার শিক্ষক। তো এইটুকু বলেই আজকের এই পর্ব শেষ করছি। এরপর থেকে আগামী দিন থেকে, যেমন সোম, বুধ, আগামী বুধবার থেকে আমার নর্মদা পথে চলার যেমন চলছিলাম সেই ভিডিওগুলো চলতে থাকবে। আর অতিরিক্ত ভিডিও এই পরিক্রমার বিধি ইত্যাদি নিয়ে যদি দরকার হয় আপনাদের মধ্যে থেকে, সেরকম বিশেষ পয়েন্ট যদি বেরিয়ে আসে, তাহলে পরবর্তীকালে কোনো অতিরিক্ত একটি পর্বে জানাবো। নর্মদেই হর।